আজকের প্রকাশিত সংবাদপত্রগুলো। বাংলাদেশে যে সমস্ত সংবাদপত্র প্রথম সারি প্রকাশিত হয়েছে না, আমার এবং রুনিয়ার হাতে কয়েকটি সংবাদপত্র রয়েছে, আমরা সেগুলো থেকে একটু দেখতে চাই যে আজকের পত্রিকাগুলো কি খবর করেছে। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরের শুরুতেই যে নিউজটি রয়েছে, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা, প্রথম পাতায় এটি ঠাঁই পেয়েছে। আসলে মূলত গত পরশুদিন বাজেট হয়েছে এবং সেই বাজেটের পরের দিনই যেটি হয় যে সরকারের পক্ষ থেকে একটি বাজেটোত্তর সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে বিষয় নিয়েই সংবাদ হয়েছে এবং সেখানে অর্থ উপদেষ্টা বলেছেন কালো টাকা সাদার বিধান বাতিলের ভাবনা রয়েছে। অর্থাৎ এবারের বাজেটে শুরুতেই প্রস্তাব ছিল যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু সেটি বাতিল করার একটি বিষয় চিন্তাভাবনা করছে সরকার। এরপরে রয়েছে সিপিডির যে বাজেট বিশ্লেষণ, রাজস্ব পদক্ষেপ অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। এটি যুগান্তর এক কলমে একটি সংবাদ করেছে। তার পাশেই রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক, ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে ঐক্যমত্যের কাছাকাছি। নিচে আরেকটি সংবাদ রয়েছে, জামুকা অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হয়েছে। এরপরে রয়েছে ১১৭৪ কোটি টাকা আত্মসাৎ, সালমান ও ছেলেসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন, 3 মাসে কোটিপতি আমানতকারী কমেছে 719 জন। মোটামুটি যুগান্তরের প্রথম পাতায় এই সংবাদগুলোই ঠাঁই পেয়েছে। শেষ পাতায় যেটি রয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন ইস্যু, নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। আমরা যুগান্তর পড়লাম, এরপরে যেতে চাই দৈনিক সমকালে। এই মুহূর্তে আমার হাতে আছে প্রথম আলো। আমি প্রথম আলো থেকে কিছু শিরোনাম পড়ি, তারপর আমরা আবার সমকালের শিরোনাম শুনবো। তো আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোর সাথে যে বিষয়গুলোকে শিরোনাম করে নিয়ে এসেছে, তার মধ্যে তারা বড় করেই তারা বাজেটে আসলে তাদের রিফ্লেকশনটা দিয়েছে। বাজেট কিছুটা গতানুগতিকই হয়েছে, এটা তারা বলেছেন। বাজেটের বাজেট উত্তর সংবাদ সম্মেলন থেকে এই বক্তব্য এসেছে। অভিমতে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা নেই বলেছেন আব্দুল আউয়াল মিন্টু। বাজেটকে ঘিরে আরও 2টি নিউজ তারা করেছেন, সেটার মধ্যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, প্রতি বছর বিশেষ সুবিধা হবে 10 থেকে 15%। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা নেই বাজেটে, সেটাকেও সিপিডির পর্যালোচনা থেকে এই কথা উঠে এসেছে। সংস্কারের দিক থেকে যদি চোখ রাখি, সেখানে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন প্রশ্নে কাছাকাছি অবস্থানে দলগুলো। ঐক্যমত কমিশনের আলোচনা এবং তার 3টি বিষয় আলোচনা হয়েছে। সংবিধানে ৭০ অনুচ্ছেদের পরিবর্তন, তার সাথে হচ্ছে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি এবং 100 নারী আসনে সরাসরি ভোট। বাংলাদেশে বড় চক্ষু হাসপাতাল 1 সপ্তাহ ধরে বন্ধ, এটাকেও তারা করেছেন শিরোনাম। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে তারা যেগুলোকে শিরোনাম করে নিয়ে এসেছেন, তার মধ্যে যেটাকে বড় করে শিরোনাম করেছে, ছোট ও মাঝারি গরু বিক্রি বেশি বলা হচ্ছে। আচ্ছা, কোরবানির পশুর হাট থেকে পুশিন থামেনি দিল্লিকে আবার চিঠি দেবে ঢাকা, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং হজ যাত্রীরা মিনায় যাচ্ছেন আজ, এটাকেও করা হয়েছে শিরোনামে। এই ছিল আমার কাছে প্রথম আলোর প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কয়েকটা শিরোনাম। তাহলে আমার হাতে এই মুহূর্তে রয়েছে সমকাল। সমকালে যেতে চাই। সমকাল প্রথম পাতায় 3 কলামে সংবাদটি করেছে, বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল, গভীর রাতে অধ্যাদেশ জারি করেছে সরকার। এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ, বদলে গেল আরও 4 শ্রেণীর স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয়। সমকালের প্রথম পাতায় আর গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে, যেটি নিশ্চয়ই সরকারি কর্মচারীদের জন্য সুখবর। সরকারি কর্মচারীরা বিশেষ সুবিধা পাবেন 1 জুলাই থেকে এবং তাদের মূল বেতনের উপর 10 থেকে 15% পাবেন এই বিশেষ সুবিধা। বাড়তি করের বোঝা সেই মধ্যবিত্তের কাঁধেই। বাজেট নিয়ে 2025-26-এর বাজেট নিয়ে যে বাজেটোত্তর সংবাদ সম্মেলন, সেটি নিয়েও সংবাদ করেছে সমকাল। সেখানে লিখেছেন, হঠাৎ করে বিপ্লবী বাজেট হয় না, এটি সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা গতকাল দাবি করেছেন। সিপিডির বাজেট পর্যালোচনা নিয়ে বলা হয়েছে, বৈষম্যহীন বলা হলেও বাজেটে তার প্রতিফলন নেই। বিএনপির গতকালকে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে, সেখানে সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়াবে না বিএনপি, এমনটাই সংবাদ করেছে দৈনিক সমকাল। সমকালের প্রথম পাতায়
প্রথম কলামে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, সংস্কারের সংলাপে দলগুলো আগের চেয়ে নমনীয়। শেষের দিকে রয়েছে 3 হাসপাতালে 185 জুলাই যোদ্ধা, চিকিৎসা প্রয়োজন 17 জনের। এই হচ্ছে সমকালের প্রথম পাতার সংবাদগুলো। শেষ পাতায় যদি আমি যাই তাহলে দেখা যাবে যে এই যে উৎসবের আনন্দ, সেই বিষয়গুলো নিয়েই, উৎসবের যে অর্থনীতি সেটা নিয়ে সমকাল শেষ পাতায় সংবাদ করেছে, দামে ছাড় দিয়েও তেমন ক্রেতা মিলছে না। এটি অন্যদিকে আরেকটি সংবাদ রয়েছে, এটি আন্তর্জাতিক সংবাদ, গাজার পথে নজিরবিহীন সমুদ্রযাত্রা গ্রেটার। বিদেশ ফেরত সন্ত্রাসী মুসা গ্রেপ্তার। শেষ দিকে রয়েছে আরও 69 জনকে পুশিন করেছে ভারত, সেটি নিয়ে সংবাদ করেছে দৈনিক সমকাল। অসংখ্য ধন্যবাদ দেবাশিস। আমার হাতে আছে দৈনিক কালবেলা। কালবেলা থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। প্রথম পাতায় আসলে যতগুলো শিরোনাম আছে সবগুলোই আসলে পুরোপুরি বাজেটকে ঘিরে। তারা বলেছেন, লালকালিতে শিরোনাম করেছে ব্যয় কমানো, বাজেটে আয় নিয়ে ভয়। এটা বলা হচ্ছে বাজেটে 2025-26 অর্থ বছরের বাজেট তারা দিয়েছেন। 10 থেকে 15% বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, সেটাও এসেছে শিরোনামে। সংস্কার বিচারের চেয়ে প্রাধান্য নির্বাচনে, সেটাও এসেছে শিরোনাম হয়ে। অন্যান্য যেটা সাপোর্টিং শিরোনাম আছে, সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেছেন সীমিত সম্পদ দিয়েই জনবান্ধব বাজেট, এবং সিপিডির পর্যালোচনায় উঠে এসেছে চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ রাজস্ব আহরণ নিয়ে সংশয়। গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে সালাউদ্দিন, এটা ছিল প্রথম পাতা থেকে। যদি শেষের পাতায় চলে যায়, সেখানে যে খবরগুলো আছে, বিভিন্ন ধরনের শিরোনাম আসলে শেষের পাতায় এসেছে কালবেলার। সেখানে তারা বলেছেন, বড় করে লালকালিতে শিরোনাম করেছেন ঈদ যাত্রাকে ঘিরে ডাকাত যানজট ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি। বাড়ির পথে বড় চাপ হবে আজ। নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। রাজশাহীতে থমকে গেছে 554 কোটি টাকার সড়কের কাজ, এটা হচ্ছে ভূমি অধিগ্রহণের জটিলতা। এবং জামায়াতের আমির বলেছেন, সংসদ নির্বাচন এপ্রিল পার না হওয়াই আসলে ভালো। এবং পুশিন ইস্যুতে দিল্লিকে ফের চিঠি দিয়েছে বাংলাদেশ, ঢাকা, সেটা হচ্ছে কথা। এবং অন্য একটি ইন্টারেস্টিং খবর আছে, সেটা হচ্ছে সৌরজগতের নবম গ্রহ পেয়েছে বিজ্ঞানীরা, সেটা হচ্ছে শিরোনাম। এবং উদ্ভাবনে তারা বলেছেন মানসিক স্বাস্থ্য পরীক্ষায় ট্যাটু। এই ছিল আমার কাছে কালবেলার প্রথম এবং শেষ পাতা থেকে বেশ কিছু শিরোনাম। কালবেলার পর আমার কাছে আছে আজকের পত্রিকা। মোটামুটি আমরা যে পত্রিকাগুলো দেখলাম আজকে রুনিয়া, সেটিতে এই যে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন নিয়ে প্রথম পাতায় বেশিরভাগ পত্রিকায় স্থান পেয়েছে সংবাদ, সিমিলারিটি রয়েছে। কালবেলারও এমন একটি সংবাদ শিরোনাম, সেটি হচ্ছে কালো টাকা থেকে সরার ইঙ্গিত। দুঃখিত, আজকের পত্রিকায় কালো টাকা থেকে সরার ইঙ্গিত এরকম একটি শিরোনাম করেছে। তার এরপরে রয়েছে আস্থা ভোট ও সংবিধান প্রশ্নে দলের বিপক্ষে ভোটে অমত। এটি ঐক্যমত্য কমিশনের সংলাপ নিয়ে সংবাদ শিরোনাম। বাজেটে তবু বৈষম্যের ছাপ। আমরা যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন দেখছি, কিন্তু এবারের বাজেটে সেটির প্রতিফলন নাই, এমনটাই সিপিডির পর্যালোচনা থেকে উঠে এসেছে। সেটি সংবাদ হয়েছে আজকের পত্রিকার প্রথম পাতায়। হাসিনা সহ 7 জনের নামে গুমের অভিযোগ সালাউদ্দিনের, বিএনপি নেতা সালাউদ্দিনের, সেই গুমের অভিযোগ, সেটি নিয়ে সংবাদ রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্যকে সংবাদ করেছে মাঠ সমতল হলে ভোটের সময় নিয়ে আপত্তি নেই, জানালো জামায়াত। অবিলম্বে শপথ না পড়ালে নিজেই পড়বেন ইশরাক, এমন একটি সংবাদ করেছে আজকের পত্রিকা। ডক্টর মোহাম্মদ ইউনূস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাজার সঙ্গে ইউনূসের সাক্ষাৎ আগামী সপ্তাহে। কঠোর আন্দোলনের হুমকি, কমিটি করছে সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে যে আন্দোলনটি চলছিল সেটির বিষয়ে একটি সংবাদ রয়েছে। সরকারি কর্মীরা জুলাই থেকে পাবেন বিশেষ সুবিধা। এটি প্রথম পাতার সংবাদ। আর ছবি একটু দেখছি, ছবিতে দেখা যাচ্ছে যে সেই চিরচেনা ছবি। যদিও পদ্মা সেতু হবার পরে এই ছবিটার কিছুটা ঘাটতি ছিল গত কয়েকটি ঈদে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে ঈদের সময় আবারও সেই লঞ্চ ঘাটে যাত্রীদের ভিড়, এবং যাত্রীরা, বিশেষ করে দক্ষিণবঙ্গের যাত্রীরা যে লঞ্চে করে বাড়ি ফেরে, এই বাড়ি ফেরাটা তো শুধু বাড়ি ফেরা না, আসলে দীর্ঘদিন লঞ্চে বাড়ি ফিরতে ফিরতে তাদের এক ধরনের ঈদ
আসলে কিংবা অন্যান্য উৎসব আসলে লঞ্চে বাড়ি ফেরাটাই একটা উৎসবের অংশ হয়ে গেছে। সেরকম একটি ছবি তারা ছাপিয়েছে। দেখা যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহার আর 3 দিন বাকি, ছাড়ছে নগরবাসীর রাজধানী। পদ্মা সেতুর পরও দক্ষিণাঞ্চলে লঞ্চে যাত্রীদের চাপ রয়েছে, তেমনটি সংবাদ করেছে। এই ছিল আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। আমরা যদি এবার রুনিয়া আপনার কাছে যে আর কি পত্রিকা রয়েছে আপনার কাছে? আমার হাতে বণিক বার্তা আছে, সেখানে আসলে যে শিরোনামগুলো তারা করেছে একটু ভিন্নধর্মী, যেহেতু তারা আসলে বিজনেস নিয়ে তারা ডিল করে। তারা প্রথমে যেটাকে বড় করে শিরোনাম করেছে সেটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিতে ভুল পরিকল্পনা। বলা হচ্ছে 5 বছরে বিদ্যুতে ভর্তুকি বেড়েছে 593%, জ্বালানিতে 311%। প্রাথমিক ও গণশিক্ষা প্রশিক্ষণে বরাদ্দ কমেছে 86%, সেটাও তারা করেছেন শিরোনাম। রোহিঙ্গাদের জন্য বর্ধিত সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা, সেটাও শিরোনামে এসেছে। এখানে একটা বিজ্ঞাপন প্রজ্ঞাপন দেয়া হয়েছে, সেটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছ থেকে। সেটা হচ্ছে কোরবানির মাংস কিভাবে নিরাপদ রাখা যাবে, সেটাও তারা এখানে বলে দিয়েছেন। এবং যদি আমি শেষের পাতায় চলে যাই, সেখানে যতগুলো খবর এসেছে তারা আসলে বাজেট নিয়ে একটি তারা সংবাদ করেছেন, কিন্তু সেটা একটু ভিন্নভাবে। তারা বলছেন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার বরাদ দিয়ে ছেপেছেন, পাচার হওয়া টাকা ফেরত আনা গেলে বাজেট সহায়তার প্রয়োজন হতো না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলবে না। এবং সেপ্টেম্বরের মধ্যে 7% নামবে মূল্যস্ফীতি। এই ছিল আমার কাছে বণিক বার্তার থেকে বেশ কিছু শিরোনাম। বণিক বার্তার পর আমার কাছে ডেইলি স্টার রয়েছে। ডেইলি স্টার থেকে এটি জানেন যে বাংলাদেশের অন্যতম ইংরেজি দৈনিক, সবচেয়ে বলা যায় লিডিং ইংরেজি দৈনিক ডেইলি স্টার। তাদের সংবাদগুলো প্রথম পাতায় যে সংবাদ স্থান পেয়েছে, বাজেট রিয়ালিস্টিক প্র্যাগম্যাটিক, এটি গতকাল প্রধান অর্থ উপদেষ্টা দাবি করেছেন। সেটি করা হয় সরকারের পক্ষ থেকে বরাবরই, যে বাস্তববাদী এবং এটি বাস্তবায়নযোগ্য। আরেকটি সংবাদ রয়েছে প্রথম পাতায়, টক্স অন রিচিং কনসেনসাস, পার্টিস লার্জলি এগ্রি টু লেট এমপিস ভোট অ্যাট উইল ইন জেএস। এটি নিয়ে অন্য পত্রিকাও নিউজ করেছে যে একটা তারা কনসেনসাসে পৌঁছেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, যে চাইলেই এমপিরা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে সংসদে। সেটি নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন বাজেটোত্তর, সেখান থেকেও তারা সংবাদ করেছে, বাজেট গোলস নট ব্যাকড বাই মেজার্স। শেষ পাতায় একটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, স্কুলিং অফ 2.5 লাখ রোহিঙ্গা চিলড্রেন স্টপস। এটি ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, তারা তাদের ক্লোজ অল লার্নিং সেন্টার্স অ্যামিড ফান্ড ক্রাঞ্চ। এটা নিয়ে যে আমরা জানি যে রোহিঙ্গা, বিশেষ করে কক্সবাজারে যে রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছেন, তাদের শিশুদের শেখানোর জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো, উন্নয়ন সংস্থাগুলো বিভিন্ন লার্নিং সেন্টার খুলেছিল, কিন্তু সেটি সেভ দ্য চিলড্রেন এবং বলা হচ্ছে যে ইউনিসেফের যে লার্নিং সেন্টার, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থ নেই, তহবিল নাই, এবং এই যে প্রায় 10 লক্ষের অধিক রোহিঙ্গা সেখানে রয়েছে, তাদের পরবর্তী দিনগুলো কিভাবে কাটবে, সরকার কতটুকু সহায়তা করবে, এটি কিন্তু বাংলাদেশের সরকারের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ আন্তর্জাতিক সহায়তা কমছে রোহিঙ্গাদের প্রতি। এটা কিন্তু আমরা গত বছর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে রোহিঙ্গাদের প্রতি আসলে গত বছর, তার আগের বছর থেকে, এই 23-এর শেষ দিক থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সহায়তা কিন্তু কমে আসে। ইউএনএইচসিআরও কিন্তু তাদের বাজেট সেখানে কমিয়ে দিয়েছেন। এবং ভেরি ইন্টারেস্টিংলি আসলে এই বিষয়টা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে প্রফেসর বা ইউনুস কিন্তু আসলে তিনি সহায়তা চেয়েছেন। তিনি আসার পর যতগুলো বিষয় নিয়ে সহায়তা নিয়ে কথা বলেছেন, এটা মানে খুব স্পষ্ট করে তিনি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলেছেন। আর যদি অন্যান্য জিনিসপত্র দিয়ে আমরা যদি অন্যান্য নিউজের দিকে আসলে আমরা খেয়াল করি, তাহলে বাজেট অনেক বড় একটা আলোচনার জায়গা তৈরি করেছে। কারণ এবার আমরা জানছিলাম যে বাজেটের সাইজ ছোট হবে, কিন্তু এবার দেখা যাচ্ছে যে একটা পত্রিকা তারা বলছে যে বাজেটের যে আয়টা আসলে সেটা নিয়েই আসলে ভয়, আয়টা আসলে কিভাবে এটি রুনিয়া, এটি একটা বড় চ্যালেঞ্জ। আসলে বাজেট অন্যান্য বারের যে বাজেট সেটির থেকে খুব বেশি ব্যতিক্রম নয়। এবারের বাজেট 7,90,000 কোটি টাকার বাজেট হয়েছে, যেটি গতবারের সংশোধিত বাজেটের চেয়ে পরিমাণে বেশি। প্রশ্নটা হচ্ছে বাজেট মানে তো এটি যে সরকার আসলে ব্যয় নির্ধারণ করে, আগামী 1 বছর দেশে কোন কোন খাতে ব্যয় হবে এবং সেই ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে তার আয় করার উৎসটা কোথায়, সেটি তো আয়ের উৎস স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় আয়ের উৎস অভ্যন্তরীণ উৎস রাজস্ব খাত থেকে আয়, কিন্তু বরাবরই প্রতি বাজেটে দেখা যায় সরকার যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেটে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয় না। অর্থাৎ একে তো বাজেটে যা ব্যয় করা হয় তার চেয়ে আয় কম, ঘাটতি থেকেই যাচ্ছে।
তারপরে আয়েরও যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখান থেকেও আয়টা কম হয়। এটি একটি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, যে কারণে আমাদের বাজেটে বরাবরই সরকার যেটি করে যে এই ঘাটতিটি মেটাতে ঋণ নেয় সরকার। অবশ্যই। এবং ঋণটা প্রথমত অভ্যন্তরীণ উৎস থেকেই ঋণ নেওয়া হচ্ছে, ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া হচ্ছে। এই কারণে ব্যাংকগুলোতে এক ধরনের সরকারকে ঋণ দেওয়ার কারণে তাদের তারল্য সংকটে ভোগে, চাপে পড়ে যায়। যে কোনো ব্যাংক থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ঋণ নিয়ে ব্যবসা করবেন, উৎপাদনশীল খাতে এই ঋণটা কাজে লাগবেন, সেই ক্ষেত্রে ঋণ পাওয়া তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। যেহেতু কঠিন হয়ে গেলে তিনি যদি তার ব্যবসাতে সেটা না খাটাতে পারেন তাহলে তার আয় কমে যাচ্ছে, আর যখন কমে যাচ্ছে তখন রাজস্ব আবারও কমে যাচ্ছে, অভ্যন্তরীণ যে জিডিপির গ্রোথটা কমে যাচ্ছে। এই চ্যালেঞ্জ আমাদের সামনে আছে এবং আমরা দেখছি যে আমাদের সার্বিক অর্থনীতির সূচকগুলো কিন্তু বিভিন্ন পত্রিকায় গত কয়েক মাসেই হয়েছে যে আমাদের সার্বিক অর্থনৈতিক সূচক খুব একটা ভালো অবস্থানে আমরা নেই। এবং এই চ্যালেঞ্জের মধ্যে, এবং আমরা দেখলেন যে একটা পত্রিকা দেখা গেল যে বিপণী বিতানগুলোতে ছাড় দেয়া হচ্ছে কিন্তু ক্রেতা নেই, কারণ মানুষের হাতে অর্থ নেই। এবং অর্থ না থাকলে, অবশ্যই যাদের হাতে অর্থ ছিল তারা এই মুহূর্তে দেশে নেই এবং প্রচুর অর্থ, আমাদের দেশের অর্থ, আমাদের পরিশ্রমের অর্থ পাচার হয়েছে। সেই অর্থগুলো ফেরাতে সরকার উদ্যোগের কথা বলছে, কিন্তু সেটি কতটা বাস্তবায়ন হবে সেটা। এই কারণে আমরা কিন্তু বারবার দেখছি যে সংস্কার এবং বিচারের বাইরে সবাই কিন্তু এই মুহূর্তে নির্বাচন নিয়ে কথা বলছেন, ওই দুটো বিষয়কে আসলে বাদ দিয়ে। কিন্তু সব আলোচনার মধ্যে যে আলোচনাটা আসলে ঠিক মতন আমার কাছে মনে আসলে হয়নি বা আমরা বুঝতে পারছি না, আমি আসলে পড়ে দেখব, সেটা হচ্ছে অধ্যাদেশ জারি, বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন। এই বিষয়টা আসলে কি হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, আসলে এখন মুক্তিযোদ্ধা বলতে আমরা কি বুঝি সেটা নতুন কোনো ডেফিনেশন দেয়া হলো কিনা, চার নেতা নিয়েও সেখানে কথা হয়েছে। তাদেরকে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ, সরাসরি মুক্তিযোদ্ধা না বলে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বলা হচ্ছে। মুক্তিযোদ্ধা হয়তো যারা ব্যাটেল ফিল্ডে গিয়ে যুদ্ধ করেছেন, বন্দুক হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন শত্রুর বিপক্ষে, তাদেরকেই হয়তো মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হচ্ছে, বাকিদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এমনটি গভীর রাতে এই অধ্যাদেশটি জারি করা হয়েছে।